আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। এবার দেবাশিস প্রামাণিকের পর এবারে আরো এক প্রভাবশালী নেতাকে বহিষ্কার করল তৃণমূল। অপরিশোধিত তেলের পাইপলাইন বসানোর কাজ সুষ্ঠুভাবে করতে জেলা শাসকের নির্দেশে মহকুমা শাসক দপ্তরে জরুরি বৈঠক। এবার আসছে বিস্তারিত সংবাদে। দেবাশিস প্রামাণিকের পর আরো এক প্রভাবশালী নেতাকে বহিষ্কার করল তৃণমূল। জমি কাণ্ড এবং জমির মালিককে খুনের চেষ্টায় অভিযুক্ত সন্দেহে ধৃত তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ি সাংগঠনিক ব্লক সহ সভাপতি গৌতম গোস্বামীকে তৃণমূল থেকে বহিষ্কার করে দিল জলপাইগুড়ি জেলা তৃণমূল। কয়েকদিন আগেই ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককেও একই অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে, পরে তাকে বহিষ্কার করা হয়। এবারে দেবাশিসের ঘনিষ্ঠ গৌতম গোস্বামীকেও পুলিশ গ্রেফতার করে হেফাজতে নিয়েছে। রাজ্য তৃণমূলের নির্দেশে বৃহস্পতিবার বিকেল বেলায় জেলা তৃণমূল অফিসে সাংবাদিক বৈঠক করে এই খবর বলে দিলেন তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপ। আজকে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে এখানে একটি বিশেষ ঘোষণা বা বিশেষ কথা বলার জন্যই এখানে ডাকা হয়েছে। যেরকম আপনারা দেখেছেন এর আগেও রাজ্য তৃণমূল কংগ্রেসের কমিটির মাননীয় সভাপতির নির্দেশক্রমে এর আগেও জলপাইগুড়ি জেলায় আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি যে ব্লক, তার ব্লক সভাপতিকে যে বহিষ্কার, প্রাথমিক সদস্য পদ সহ তার বহিষ্কারের কথা যেমন জানানো হয়েছে, তেমনি ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের ওই ব্লকেরই সহ সভাপতি গৌতম গোস্বামী তিনিও এই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে যে বেআইনি জমি দখল বিভিন্ন বিষয় নিয়ে যে প্রক্রিয়া শুরু হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, সেই একই সূত্র ধরে তিনিও এখন পুলিশের হেফাজতে রয়েছেন। সুতরাং এই সময় আজকে আবার তাই রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটির সিদ্ধান্তক্রমে মাননীয় রাজ্য সভাপতির নির্দেশক্রমে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের যে ডাবগ্রাম ফুলবাড়ির যে সহসভাপতি গৌতম গোস্বামী তাকেও পার্টির তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ সহ দল থেকে বহিষ্কারের ঘোষণা করা হয়েছে। না, অবশ্যই এটা তো আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি যে এই ধরনের বিষয়গুলো চলতো। প্রশাসনকে একাধিক সময়ে অ্যাজ এ জনপ্রতিনিধি হিসাবে, মামাটি মানুষের সরকারের একজন জনপ্রতিনিধি হিসাবে মানে বিগত দিনেও আমরা এই বিষয় নিয়ে অনেকবার জানিয়েছি। এইবারে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে যে প্রশাসনিক যে তৎপরতা শুরু হচ্ছে, জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি এটাতে মানে ধন্যবাদ জানাবো আমাদের জলপাইগুড়ি জেলা শাসক সহ যে জেলা টিম রয়েছে, যারা ভূমি দপ্তরের যারা রয়েছে, যে এখানে এতদিন যেগুলো হওয়া দরকার ছিল সেটা এখন সঠিকভাবে হচ্ছে, এই জন্য আমি ধন্যবাদ জানাবো। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। ওড়িশার পারদ্বীপ থেকে অসমের গোলাঘাট পর্যন্ত অপরিশোধিত তেলের পাইপ লাইন বসানোর কাজ শুরু হয়েছে। জলপাইগুড়ি সদর মহকুমা এলাকায় রয়েছে ৬২ কিলোমিটার এলাকা। পাইপ লাইন বসানোর কাজ সুষ্ঠুভাবে করতে জেলা শাসকের নির্দেশে মহকুমা শাসক দপ্তরে জরুরি বৈঠক হলো। বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতি, ভূমি দপ্তর, জেলা পুলিশ, এছাড়াও কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস মন্ত্রক অনুমোদিত সংস্থা নুমালিগড় রিফাইনারি লিমিটেডের প্রতিনিধিরা। কোন দিক হয়ে পাইপলাইন যাবে, কী ধরনের সমস্যায় কী ধরনের ব্যবস্থা নিতে হবে, এই সব বিষয় নিয়ে আলোচনা হয়। উল্লেখ্য, ২০৪০ সালে উত্তরবঙ্গ, আসাম, বিহারে তেলের চাহিদা বর্তমান সময় থেকে যথেষ্ট বাড়বে তা বলাই বাহুল্য। এই লক্ষ্য নিয়েই তেলের চাহিদা মতো যোগান ঠিক রাখতে পাইপলাইন বসানোর কাজ শুরু হয়েছে। মোট ১৬৩৫ কিলোমিটার পাইপলাইন বসানো হচ্ছে। ইতিমধ্যে ৯০০ কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে। পশ্চিমবঙ্গে বসতে চলেছে প্রায় ৫০০ কিলোমিটার পাইপ। উত্তরবঙ্গের ২ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বসতে চলেছে এই পাইপলাইন। জানা গিয়েছে এই কাজ কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট। বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা অপরিশোধিত তেল পারদ্বীপ থেকে পাইপলাইনের মাধ্যমে আসামে নুমালিগড় রিফাইনারিতে পাঠানো হবে।
এর জন্য পারদ্বীপে ট্যাঙ্ক করা হয়েছে। এ বিষয়ে সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী কি বললেন শোনা যাক। মাননীয় জেলা শাসকের নির্দেশে আমাদের পাইপলাইন লেইং নিয়ে একটা মিটিং হলো। বিডিও সাহেব, বিএলএলআরও সাহেব, সভাপতি সাহেব, অনারেবল এমএলএ এবং পুলিশের প্রতিনিধিরা ছিলেন। অনারেবল এমএলএ আসতে পারেননি, তো পুলিশের প্রতিনিধিরা ছিলেন। যেটা মোটামুটি আমাদের কিভাবে পাইপলাইন লেইং হবে, কিভাবে ওনারা কাজ করবেন, এটা নুমালীগড় রিফাইনারি লিমিটেডের জেনারেল ম্যানেজার ছিলেন, উনি বলেছেন। আরও যাদের যা জিজ্ঞাসা করেছেন, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। ব্লক স্তরে ফার্দার আলোচনা হবে। আলোচনার মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো হবে, এটা বলা হয়েছে। কোনো সমস্যা এখনো পর্যন্ত আমাদের নজরে আসেনি, কোনো সমস্যা এখনো পর্যন্ত নেই, এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো উন্নয়নের ক্ষেত্রে মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে বলেন। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি, সেই নির্দেশ মোতাবেক। কতখানি পাইপলাইন বসবে? 62 কিলোমিটার আমার মহকুমার উপর দিয়ে রাজগঞ্জ ব্লক থেকে ঢুকে ময়নাগুড়ি ব্লক দিয়ে বেরোবে, কোচবিহারে ঢুকবে। এটুকু আমি জানি, বাদ বাকিটা তো কোনো জমি নেওয়া হচ্ছে না, কোনো জমি নেওয়া হবে না, শুধু জমির ব্যবহার করা হবে। জমির মালিকানা যে জমির মালিকের আছে তারই থাকবে, সুতরাং জমি নেওয়ার কোনো ব্যাপার নেই, কোনো জমির নেওয়ার ব্যাপার একেবারেই নেই। মানে এটা না, কোনোভাবেই কারোর কিছু চিন্তারও কারণ নেই, এবং মনে হয় না চিন্তা কেউ করছে না এটা নিয়ে। কারণ এটা জমির কোনো জমি নিয়ে শুধুমাত্র পাইপটা পাস হবে এবং তারপরে ওটা আবার বুঝিয়ে দেওয়া হবে। ন্যাচারালি এটা চেঞ্জের কোনো জায়গা করে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বাল্যবিবাহ ও শিশু পাচার রোধে গুরুত্বপূর্ণ প্রশাসনিক সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল জলপাইগুড়িতে। বৃহস্পতিবার শহরের হাকিমপাড়ার রেড ক্রস সোসাইটির কনফারেন্স হলে সেমিনারটি হয়। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, সদর বিডিও মিহির কর্মকার, সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা। সদর মহকুমা শাসক বলেন, এই মহকুমায় মেয়েদের বাল্য বিবাহ একেবারে শূন্যে নামিয়ে আনতে চাওয়া হচ্ছে। জেলা শাসকের নির্দেশ রয়েছে, আর্লি ম্যারেজ, আর্লি প্রেগন্যান্সি আটকাতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই জন্যই বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসা হলো। পুলিশের পাশাপাশি সমাজ কল্যাণ দপ্তরও আছে। সচেতনতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আইনে কি কি প্রহিবিশন রয়েছে সেই সমস্ত বিষয়গুলি দেখা হয়। বাল্যবিবাহ নিয়ে যদি দায়িত্বশীল নাগরিকরা কোনো অভিযোগ পান তাহলে 1098 নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন বলেও জানানো হয়। আমাদের মহকুমার যারা বিভিন্ন স্কুল রয়েছে, বিশেষত মেয়েদের স্কুল, তাদেরকে ডেকেছি যাতে আগে যে বিয়ে দেওয়া বাল্যবিবাহ, এইটা আমাদের মহকুমায় আমরা একেবারে শূন্যে নামিয়ে আনতে চাইছি। আমাদের মাননীয় জেলা শাসক এটা নিয়ে খুব উৎসাহী ভূমিকা নিয়েছেন, এবং মাননীয় জেলা শাসক আর্লি ম্যারেজ, আর্লি প্রেগন্যান্সি দুটোকেই ম্যাডাম খুব বলেছেন যে এটা প্রিভেন্টিভ স্টেপস নিতে হবে। তো ওই জন্য আজকে আমরা দিদিমণিদের সঙ্গে, প্রধান শিক্ষিকা যারা রয়েছে তাদের সঙ্গে বসেছি, পুলিশ রয়েছে, সমাজ কল্যাণ দপ্তর রয়েছে, আমরা আলোচনা করছি এবং বিভিন্ন বিষয়ে সচেতন করছি যে আইনে কি কি প্রভিশনস রয়েছে। এবং আমরা মহকুমার সমস্ত নাগরিককেই বলবো যে আপনারা দায়িত্বশীল নাগরিক, আপনারা কাইন্ডলি যদি এরকম কোনো অভিযোগ পান, আপনারা 1098 চাইল্ড লাইন, এইখানে দেখছেন 24 ঘন্টা কাজ করে 1098। সুতরাং চাইল্ড লাইনে আপনারা অভিযোগ জানান। 1098-এ অভিযোগ জানানোর সময় যদি আপনারা বলেন যে নিজের নাম গোপন রাখতে, সেটাও গোপন রাখা হবে। কখনোই কারোর পরিচয় আমরা প্রকাশ করব না। কিন্তু যে করে হোক আমাদের ছোট ছোট মায়েদের, যাদের এখনও প্রস্ফুটিত হওয়ার বয়স হয়নি, তাদেরকে সেই কুড়ি অবস্থায় আমরা ঝরে যেতে দেব না। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। তিস্তার লালটং বস্তি থেকে মানুষজনকে সরিয়ে অন্যত্র পুনর্বাসনের জন্য জমি খোঁজার প্রক্রিয়া শুরু করল জলপাইগুড়ি জেলা প্রশাসন। গত 1 মাস ধরে তিস্তার জলে জলবন্দী ডাবগ্রাম ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের লালটং বস্তি এলাকার মানুষ।
প্রতিদিনই চাষের জমি গ্রাস করে নিচ্ছে এই নদী। ঘরবাড়ি সবকিছুই জলের তলায় চলে গিয়েছে। এই অবস্থায় বস্তির শেষ চিহ্নটুকু আর টিকবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। বিপদের আঁচ পেয়ে আগে ভাগে অন্যত্র চলে যেতে চেয়েছেন এখানকার 36টি পরিবার। রাজগঞ্জের বিধায়কের কাছে পুনর্বাসনের দাবি জানান তারা। লালটংয়ের বাসিন্দাদের আবেদন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তীকে জানিয়েছিলেন বিধায়ক খগেশ্বর রায়। মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী জানান, তিস্তাপাড়ের লালটংয়ের বাসিন্দাদের পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। যারা সেখান থেকে সরে আসতে চাইছেন তাদের তালিকা তৈরির পাশাপাশি 36টি পরিবারকে কোথায় পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া যাবে সেই জমি চিহ্নিতকরণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। ওনাদের পুনর্বাসনের নিয়ে একটা এটা নিয়ে অলরেডি আলোচনা হয়েছে, মাননীয় বিধায়কের সঙ্গে আমার কথা হয়েছে। আমরা সমষ্টি ভূমি সংস্কার আধিকারিককে বলেছি যে একটা সুটেবল ল্যান্ড দেখার জন্য, এছাড়া কারা কারা স্থানান্তরিত হতে চাইছেন তারও একটা তালিকা তৈরির প্রক্রিয়া ব্লক স্তরে রয়েছে। ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর বিষয়টি জানেন, অবহিত আছেন, তারা দেখছেন। আমিও আমার তরফ থেকে মাননীয় জেলা শাসককে জানিয়েছি। থ্যাংক ইউ স্যার। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। সরকারি জমি দখল করে স্থায়ী নির্মাণ করেছিল বেশ কিছু ব্যবসায়ী। এবারে সেই সমস্ত জায়গা দখল মুক্ত করতে মাপজোপ শুরু করলো ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক এবং কর্মীরা। বৃহস্পতিবার ধূপগুড়ি শহরের বিডিও অফিস সংলগ্ন বটতলা এলাকায় মাপজোপের কাজ শুরু করে প্রশাসনিক কর্মীরা। অভিযোগ, মূল রাস্তা থেকে দুপাশে 10 ফুটের বেশি অংশ দখল হয়ে আছে। পূর্ত দপ্তরের আওতায় থাকা ওই রাস্তার দিকে এখনো কোনো আধিকারিক নজর দেননি। তবে মুখ্যমন্ত্রী দখল মুক্ত করার কথা ঘোষণা করতেই উঠে পড়ে লেগেছে প্রশাসন। কিন্তু অভিযান চালানোর আগে কতটা দখল হয়ে গিয়েছে সে বিষয়ে স্পষ্ট ধারণা নিতেই মাপজোক, এমনটাই জানিয়েছেন আধিকারিকরা। এদিকে ধূপগুড়ি মহকুমা প্রশাসন অবশ্য কোনো রকম দখল বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানান। পাশাপাশি সব দখল নিয়ে প্রথমে মাপজোক, পরে আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এরই মধ্যে পঞ্চায়েত দপ্তর, এশিয়ান হাইওয়ে, জেলা পরিষদ সহ অন্যান্য সরকারি জমির খোঁজ নেওয়া হচ্ছে। মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা বলেন, সব জমির মাপজোক চালানো হচ্ছে। এটা আমাদের ডিরেকশন অনুযায়ী, মানে আমাদের যে বিএলআরও সাহেব বিভিন্ন যে ক্যাটেগরি অফ ল্যান্ড, সে আপনার গভর্নমেন্টের জমি, দ্যাট ইজ খাতিয়ান ওয়ানের জমি, বা সে পিডব্লিউডি ল্যান্ড, আপনাদের যে জেলা পরিষদ ল্যান্ড হতে পারে, পিএনআরডি ল্যান্ড হতে পারে, সেরকম ল্যান্ডগুলোকে মানে ডিমার্কেশন, তারপরে সেই মাপজোকটা এখন চলছে। কি ব্যবস্থা নেওয়া হতে পারে এরা যে দখল করে রয়েছে? ব্যবস্থা তো আপনারা জানেন যে বিভিন্ন ব্লকে উইদিন দ্য ডিস্ট্রিক্টে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে, তো সেরকমই ব্যবস্থা নেওয়া হবে। কোনো বেআইনি দখলটা মানে একদমই মানা যাবে না, সেটা একদম ইনস্ট্রাকশন আছে। তো সেই দখলটাকেই আগে অ্যাসেসমেন্ট চলছে, তারপরে যদি ওনারা নিজে ভেঙে নিন তাহলে খুব ভালো হবে, ইফ নট দেন মানে আইনগত এটা নেওয়া হবে। ম্যাম, কোন কোন জমি এখানে মাপা হচ্ছে? জেলা পরিষদ বা পিডব্লিউডি বা? এটা এখন জেলা পরিষদ, পিএনআরডি অ্যান্ড আপনার খাতিয়ান ওয়ান জমি, যেটা কালেক্টরস ল্যান্ড যেটাকে বলা হয়, সেরকম জমিগুলো মাপা হচ্ছে। অ্যান্ড বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, নিজের নিজের ডিপার্টমেন্ট, ওনারা বিএলআরও সঙ্গে কথা বলে এই ডিপার্টমেন্টগুলো মানে কিন্তু নিজের জমিটা এখন মাপতে শুরু করে দিয়েছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জমিকাণ্ডে ধৃত বিজেপি নেতাকে জামিন দিল আদালত। গত 5ই জুলাই গাজলডোবায় একটি সরকারি জমি দখলের অভিযোগে বিজেপি নেতা উত্তম রায়কে গ্রেপ্তার করে 5 দিনের রিমান্ডে নেয় ভোরের আলো থানার পুলিশ। রিমান্ড শেষে বুধবার জলপাইগুড়িতে আদালতে হাজির হতে উত্তম রায়ের জামিনের আবেদন মঞ্জুর করে আদালত। জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে যে গ্রেপ্তার করা হয়েছিল তার সাপেক্ষে পুলিশ কোনো প্রমাণ হাজির করতে না পারাতে উত্তম রায়কে জামিন দেওয়া হয়েছে। গত 5 তারিখে উত্তম রায়কে ভোরের আলো থানা থেকে একটা মিথ্যা মামলা দিয়ে কোর্টে চালান করা হয়েছিল। সেখান থেকে পুলিশ 5 দিনের রিমান্ডে নিয়ে যায়। আজকে সেই রিমান্ড শেষ হওয়ার পরে পুলিশ তাকে কোর্টে চালান করেছে আবার, এবং আমাদের সিজিএম আদালতে ফের শুনানি হয়। শুনানিতে আমাদের সিজিএম সাহেব সমস্ত শুনানি তার কাছে আমরা করি, এবং তারা যে রিমান্ডে নিয়ে গেল
রিমান্ডে নিয়ে যাওয়ার পরে তাকে কেন রিমান্ডে নিল এবং যে মামলা তার বিরুদ্ধে তারা দিয়েছে, যে মিথ্যা মামলা, সেই মামলায় সম্পর্কে কোনো রকম তথ্য তারা কোর্টের কাছে আজকে দাখিল করতে পারেনি। তাই আমাদের শুনানিতে সন্তুষ্ট হয়ে সিজিএম আদালত আজকে তাকে জামিন মঞ্জুর করেছেন। বলছিলাম ম্যাডাম, এই দেখুন, আমরা প্রথম দিনই অদ্ভুত ব্যাপার, পুলিশ ওকে অ্যারেস্ট করলো, কিন্তু তার কাছ থেকে কোনো রকম জমির দলিল বা পাট্টা, যেটাই বলেছে ওরা, পাট্টা, সরকারি জমি পাট্টা, কোনো কিছু তারা কিন্তু সিজ করেনি। আমরা প্রথম দিন কোর্টের কাছে তার পাট্টা এবং তার যে জমি, সেই জমিতে সে যে একটা হোমস্টে করেছে, সেই হোমস্টের পেপারস এবং লাইটের বিল থেকে আরম্ভ করে তার প্ল্যান, হোমস্টের প্ল্যান এবং তার জমি, ওই পাট্টার এগেইনস্টে তাকে যে লোন দিয়েছে ব্যাংক, টোটাল পেপারস আমরা কোর্টের কাছে জমা করেছিলাম। তার পরবর্তীতে তারা আজকে যে নিয়ে গিয়ে সেই পেপারের এগেইনস্টে তারা একটা পেপারস কোর্টে সাবমিট করতে পারেনি। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। খুঁটি পুজোর মাধ্যমে শুরু হলো দুর্গাপুজোর। জলপাইগুড়ির দিশারি ক্লাবের পুজো এবারে 61তম বর্ষে পদার্পণ করতে চলেছে। বৃহস্পতিবার খুঁটি পুজোর মাধ্যমে শুভ সূচনা হয়ে গেল দুর্গোৎসবের। জলপাইগুড়ির মিলন সংঘ মাঠে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে খুঁটি পুজো হয়। এবারে দুর্গাপুজোর থিম আদিশক্তি, যা দর্শনার্থীদের মন জয় করবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এছাড়াও মনোরঞ্জনের জন্য থাকছে মহিলা ঢাকি। দিশারি ক্লাবের পুজো কমিটির যুগ্ম সম্পাদক পিনাকপ্রিয় ভট্টাচার্য জানান, এবারের পুজো 61তম বছরে পদার্পণ করলো। পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে পুজোর মণ্ডপ তৈরি হবে। প্রতিমায় থাকছে বিশেষ চমক, যা নজর কাড়বে। আলোকসজ্জাতেও থাকছে বিশেষ চমক। এছাড়াও চতুর্থী থেকে শুরু করে ভাসানের আগের দিন পর্যন্ত পুজো প্রাঙ্গণে থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। দিশারির এবার 61তম শারদীয়া উৎসব। এবারের আমাদের থিম আদিশক্তি, যেখানে আমরা ইন্ডিজিনাস ইন্ডিয়াকে তুলে ধরবো, মানে আমাদের ভারতবর্ষ, আদি ভারতবর্ষ, যেখানে মাইথোলজি এবং মানে রিয়েলিটি একটা মেলবন্ধন আমরা করব, যে আদি ভারতে কি জিনিস ছিল, আদি ভারতীয়রা কীরকম, ওই রকম একটা আমরা তুলে ধরবো। আর আমাদের টোটাল প্যান্ডেলটা হচ্ছে একদম মানে ওই প্লাস্টিক, তারপরে থার্মোকল, এগুলো ছাড়া আর কি পরিবেশ বান্ধব জিনিস দিয়ে তৈরি হবে। আর হচ্ছে মূলত থাকবে প্লাই, ফাইবার আর টায়ার, এই দিয়েই প্যান্ডেল তৈরি হবে। থিমের বিশেষত্ব কি থাকছে? থিমের বিশেষত্ব বললাম তো, আদিশক্তি একটা থিম আমরা তুলে ধরবো, সেটা আমরা এখনই রিভিল করছি না, আমরা এখনই বলছি না এটা কি হবে, সেটা আমরা বলবো না। প্রতিমাটা কি হবে? প্রতিমা আমাদের বাইরে থেকে হচ্ছে, নবদ্বীপের প্রতিমা, আমাদের যিনি গতবারও করেছিলেন, প্রতিবার উনি করেন, মোটামুটি উনি প্রতিমা করবেন। আমাদের এই তো 16 তারিখ থেকে প্রতিমার কাজ এখানেই শুরু হবে, মণ্ডপেই প্রতিমার কাজ শুরু হয়ে যাবে, রাকেশ সাজের প্রতিমা। আর আমাদের বিশেষ আকর্ষণ এবার মহিলা ঢাকির টিম আসছে বাইরে থেকে, ওই কলকাতার সংলগ্ন মচলন্দপুর, সেখান থেকে মহিলা ঢাকিদের একটা টিম আসবে। তারা একদম আমাদের পুজো উদ্বোধন যেদিন হবে চতুর্থী, ওদিন থেকে শুরু করে একদম কার্নিভাল পর্যন্ত থাকবেন ওরা। পুজোর 4 দিন কোনো পুজোর 4 দিন 7 দিন আমাদের চতুর্থী থেকে শুরু করে একদম যতদিন ভাসান না হচ্ছে, কারণ ভাসান যতদিন না হচ্ছে ততদিন আমাদের প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, গতবার যেরকম হয়েছিল। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। দেবাশিস প্রামাণিকের পর এবারে আরো এক প্রভাবশালী নেতাকে বহিষ্কার করল তৃণমূল। অপরিশোধিত তেলের পাইপলাইন বসানোর কাজ সুষ্ঠুভাবে করতে জেলা শাসকের নির্দেশে মহকুমা শাসক দপ্তরে জরুরি বৈঠক। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।